ক্লাস 11-এর গত ক্লাসে আমরা থার্মোডাইনামিক্স শেষ করেছি, অর্থাৎ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, এবং তার সাথে কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা আলোচনা করেছি। এখন আমাদের নেক্সট যে অধ্যায় যেটা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে একটা জৈব রসায়নের পাঠ, জৈব যৌগের সমাবয়বতা এবং বিক্রিয়ার ক্রিয়াকৌশল। মূলত আমরা জৈব যৌগের সমাবয়বতাটা আজকে জানার চেষ্টা করব, আর জৈব যৌগের ক্রিয়াকৌশল পরের ক্লাসে আমরা এক এক করে আলোচনা করতে থাকব। প্রথম বলতে দেখো, সমাবয়বতা কাকে বলে। ক্লাস 10-এ কিন্তু এটা আমরা পড়ে এসেছি। একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মসম্পন্ন যৌগগুলোকে পরস্পরের আইসোমার বা সমাবয়ব বলে। আণবিক সংকেত একই হতে হবে, কিন্তু গঠন সংকেতের বিভিন্নতার জন্য তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন হলে তখন সেই যৌগগুলোকে বলা হয় পরস্পরের আইসোমার বা সমাবয়ব। এবার বলছে দেখো, সমাবয়বতা দুই প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে গঠনগত সমাবয়বতা, আর এক হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা। গঠনগত সমাবয়বতা আবার 6 প্রকারের হয়। এক হচ্ছে শৃঙ্খল ঘটিত সমাবয়বতা, 2 কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা, 3 অবস্থান ঘটিত সমাবয়বতা, 4 মেটামারিজম, 5 টটোমারিজম এবং মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমাবয়বতা। ঠিক একইভাবে ত্রিমাত্রিক বা স্টিরিও আইসোমারিজমকে 3টে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে আলোকীয় সমাবয়বতা, 2 জ্যামিতিক বা সিস ট্রান্স সমাবয়বতা, আর 3 হচ্ছে কনফরমেশনাল আইসোমারিজম। আমরা এই ত্রিমাত্রিক সমাবয়বতাটা একটু পরে আলোচনা করব। এখন আমরা এই গঠনগত সমাবয়বতাটা একটুখানি আলোচনা করার চেষ্টা করব। মূলত ক্লাস 10-এ আমরা শৃঙ্খল ঘটিত, কার্যকরী মূলক ঘটিত আর তার সাথে অবস্থান ঘটিত সমাবয়বতা একটুখানি পড়েছিলাম। তবে মূলত যেটা আমাদের বেশি করে পরীক্ষায় আসতো সেটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা। এখন এই প্রত্যেকটার এক্সাম্পল এবং তার ডেফিনেশন আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা যেটা চলে আসব গঠনগত সমাবয়বতা এবং তার শ্রেণীবিভাগ। এই যে গঠনগত সমাবয়বতা বলছে যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু আণবিক গঠন ভিন্ন। আণবিক সংকেত একই হবে কিন্তু আণবিক গঠন মানে তাদের গঠনটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন সেই যৌগগুলোকে বলা হয় গঠনগত সমাবয়ব। আর যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটে গেল বা ঘটছে সেটাকে আমরা বলছি কি গঠনগত সমাবয়বতা। আণবিক সংকেত একই হবে কিন্তু গঠন সংকেত ভিন্ন ভিন্ন হবে। জাস্ট একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলেই এটা আমরা পরিষ্কার বুঝতে পারবো। যেমন ধরো C4H10, এটাকে আমরা বলে থাকি এন বিউটেন বা নর্মাল বিউটেন। ঠিক একইভাবে C4H10কে আমরা এখানে দেখো একদম স্ট্রেট চেনে লিখেছিলাম CH3 CH2 CH2 CH3, কিন্তু এখানে একটা CH3কে পার্শ্ব শৃঙ্খল হিসাবে দেখানো হয়েছে। আণবিক সংকেত একই হওয়ার সত্ত্বেও গঠন সংকেতটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তখন যদি কোনো যৌগ এই ধরনের সমাবয়বতা প্রদর্শন করে থাকে তখন তাদেরকে আমরা বলে থাকি কি গঠনগত সমাবয়ব। আর যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটছে সেটাকে বলা হচ্ছে গঠনগত সমাবয়বতা। এর পরে যেটা আমরা চলে যাব শৃঙ্খল ঘটিত সমাবয়বতা। পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে শৃঙ্খলের বিভিন্নতা থাকবে। যেমন ধরো একই সমগণীয় শ্রেণীভুক্ত যৌগের অণুতে কার্বন শৃঙ্খলের গঠনের বিভিন্নতার জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয়, এটাও এক প্রকার বিশেষ ধরনের গঠনগত সমাবয়বতা। শুধু কার্বন শৃঙ্খলের বিভিন্নতার জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয় তাকে শৃঙ্খল ঘটিত সমাবয়বতা বলে। যেমন ধরো এন পেন্টেন বা নর্মাল পেন্টেন, 5টা কার্বন পরপর সিঙ্গেল বন্ডের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত আছে। এবার বলছে দেখো একটা
এখান থেকে যদি আমরা শুরু করি 1 2 3, তারপরে যদি কার্বন থাকে সেই কার্বনটাকে আমরা 2 নম্বর কার্বনে আনবো, এনে এখান থেকে একটা হাইড্রোজেন এখানে শিফট করে দেবো। তাই দেখো আমরা তাই করেছি এখানে, অর্থাৎ 2 মিথাইল পেন্টেন। এখানেও ঠিক তাই 1 2 3, তারপরে একটা 4 নম্বর কার্বন আছে, এই 4 নম্বর কার্বনটাকে আমরা তুলে আনবো এই কার্বনে, বা এইটাকে এই কার্বনে আনার ফলে যেটা আমরা পাচ্ছি সেটা দেখো, একটা কার্বন তার 4টে হাতে 4টে মিথাইল মূলক, যেটাকে আমরা বলে থাকি নিওপেন্টেন। একটা মাত্র শৃঙ্খল থাকলে সেটাকে বলা হয় আইসো যৌগ, একের অধিক শৃঙ্খল থাকলে সেটাকে বলা হয় নিও যৌগ। এবার এই যৌগটাকে যদি আমরা বন্ড লাইন ফর্মুলায় লিখে থাকি একটা প্লাস চিহ্নের মতো করে, ওটাকে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে আমরা শৃঙ্খল ঘটিত সমবায়বতা কাকে বলে বা তাদের উদাহরণ কেমন হতে পারে সে সম্পর্কে মোটামুটি জানলাম। নেক্সট যেটা আমরা চলে যাব অবস্থান ঘটিত সমবায়বতা। এখন এই অবস্থান ঘটিত সমবায়বতাটা আমরা কি করে আলোচনা করব দেখো, আগে প্রথমে সংজ্ঞাটা বুঝে নিই। একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ সমূহে একই কার্যকরী মূলক থাকতে হবে এবং কার্বন শৃঙ্খলের বিভিন্ন অবস্থানে কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকলে, কার্বন শৃঙ্খলের বিভিন্ন অবস্থানে কার্বন পরমাণু যুক্ত থাকলে যে প্রকারের সমবায়বতা সৃষ্টি হয় তাকে বলছে অবস্থান ঘটিত সমবায়বতা। এক্সাম্পলটা বেশ কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, এক্সাম্পলটা আলোচনা করলেই ব্যাপারটা বুঝে যাবে। একই আণবিক সংকেত হতে হবে, গঠন সংকেত যাই হোক না কেন সেখানে কার্বন শৃঙ্খলের যে বিভিন্নতার জন্য বা একই শৃঙ্খল ভিন্ন ভিন্ন অবস্থানে যুক্ত থাকার জন্য যে ধরনের সমবায়বতা সৃষ্টি হয় সেটাকে শৃঙ্খল ঘটিত। দেখো C3H7Cl অর্থাৎ প্রোপাইল ক্লোরাইড, দেখো এই ক্লোরিন পরমাণুটি বা মূলকটি এই 1 নম্বর কার্বনে যুক্ত আছে, কিন্তু এখানে দেখো 1 2 3 1 2 3, এখন 2 নম্বর কার্বনে এই ক্লোরিন পরমাণুটা যুক্ত আছে। তাহলে ক্লোরিন পরমাণুর কার্বন শৃঙ্খলের কখনো এক প্রান্তে কখনো মাঝে, তখন এই যে এক্সাম্পলটা আমরা এখানে আলোচনা করব এই এক্সাম্পল দুটোকে বলা হবে পরস্পরের শৃঙ্খল ঘটিত সমবায়। ঠিক একইভাবে দ্বিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে দ্বিবন্ধনের অবস্থানের বিভিন্নতার জন্য দেখো দ্বিবন্ধন এখানে একদম প্রান্তে আর এখানে মাঝখানে অবস্থান করছে, তাহলে দ্বিবন্ধনের অবস্থানটাও মানে ভিন্ন ভিন্ন হওয়ার জন্য এরা দ্বিবন্ধনের অবস্থানের বিভিন্নতাজনিত যে সমবায়বতা সেটা সৃষ্টি করেছে। ঠিক একইভাবে কিটোর মূলকের অবস্থানের বিভিন্নতার জন্য নাম্বারিং করলে 1 2 3 4 5, অর্থাৎ এখানে 2 নম্বরে কিটোমূলকটা অবস্থান করছে, 1 2 3 4 5, এখানে কিটোমূলকটা 3 নম্বর স্থানে অবস্থান করছে, অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানটাও ভিন্ন হয়ে গেছে। ঠিক একইভাবে অ্যামিন যৌগের ক্ষেত্রে দেখো এন প্রোপাইল অ্যামিন, অর্থাৎ 3টে কার্বন স্টেট চেনে আছে, তার একটা প্রান্তের কার্বনে অ্যামিন মূলকটা যুক্ত আছে, কিন্তু এখানে দেখো 3টে কার্বন স্টেট চেনে আছে কিন্তু একটা প্রান্তে কিন্তু অ্যামিন মূলক নেই, সেটা আছে মাঝের একটা কার্বনে। অর্থাৎ যে হাইড্রোকার্বনটা নিয়েছিলাম, হাইড্রোকার্বনের একটা হাইড্রোজেন পরমাণু বিভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, কখনো ক্লোরিন দ্বারা কখনো অ্যামিন দ্বারা। এই সমস্ত যৌগগুলোকে বলা হয়ে থাকে জাতক, অর্থাৎ হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে সেখানে একটা কখনো ক্লোরিন কখনো অ্যামিন এইসব মূলক যখন রাখা হচ্ছে সেগুলো করেছে জাতক বা ডেরিভেটিভস অফ দ্য অ্যালকেন থেকে এটা বানানো হয়েছে। সেজন্য জাতকের বিভিন্ন অবস্থানের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সমবায়বতার সৃষ্টি হচ্ছে বা অবস্থান ঘটিত সমবায়বতার সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে দেখো বেনজিন রিংয়ের 1 এবং 2 নম্বর পজিশানে 2টো মিথাইল মূলক আছে, এটাকে আমরা বলে থাকি অর্থোজাইলিন। ঠিক একই অর্থোজাইলিন মানে যেটা বোঝাতে চাইছে যে তোমার 1 এবং 2 পজিশানকে একে অপরের সাপেক্ষে বলা হয়ে থাকে অর্থ অবস্থান, 1 এবং 3 নম্বর অবস্থানটাকে বলা হয়ে থাকে মেটা অবস্থান, সেজন্য মেটাজাইলিন। আর বেনজিন রিংয়ের 1 আর এবং 4 অবস্থানের মধ্যে যেটা থাকে সেটাকে হচ্ছে প্যারাজাইলিন। আর বেনজিন বলয়ে 2টো অবস্থানে 2টো মিথাইল মূলক থাকলে সেইগুলো তার বাণিজ্যিক নাম হয়ে যায় জাইলিন, সেই জন্য অর্থোজাইলিন, মেটাজাইলিন এবং প্যারাজাইলিন এইভাবে এদের নামকরণ করা হয়েছে। তাহলে দেখতে পেলাম কি
অবস্থান ঘটিত সমাবয়বতা, অবস্থানের সেটা শৃঙ্খল হতে পারে, কার্যকরী মূলক হতে পারে, তাদের অবস্থান ভিন্ন ভিন্ন যদি হয়ে থাকে তখন যে ধরনের সমাবয়বতা সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে অবস্থান ঘটিত সমাবয়বতা। নেক্সট যেটা আমরা চলে যাব, আমরা ক্লাস 10-এই ভালো করে এটা পড়ে এসেছি, কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা। তার মানে আণবিক সংকেত একই হবে কিন্তু কার্যকরী মূলকের বিভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক হবে, তার জন্য যে সমাবয়বতা সৃষ্টি হবে সেই ধরনের সমাবয়বতাকে বলা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা। আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলক ভিন্ন ভিন্ন হলে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম দুটোই পাল্টে যাবে, এই ধরনের সমাবয়বতাকে আমরা বলছি কি কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। এবার এক্সাম্পল হিসাবে আমি এখানে 4টে বা 5টা এক্সাম্পল যাই দিই না কেন প্রত্যেকটা এক্সাম্পল আমাদের ভালো করে মনে রাখতে হবে। অ্যালকোহল এবং ইথার, এই অ্যালকোহল এবং ইথার এদের সাধারণ যে সংকেত, এই সাধারণ সংকেত কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। অ্যালকোহল এবং ইথার CnH2n অর্থাৎ কার্বন পরমাণু যা থাকবে তার সাথে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে দ্বিগুণ থেকে 2 বেশি আর অক্সিজেন পরমাণু হবে একটা। এক্সাম্পল হিসেবে নাও, ক্লাস 10-এ পড়েছে C2H6O, এটাকে আমরা দুরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার। এখানে কার্যকরী মূলক হচ্ছে হাইড্রক্সিল আর এখানে কার্যকরী মূলক হচ্ছে ইথার, তার মানে এরা কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। সেকেন্ড এক্সাম্পল যেটা বলছে অ্যালডিহাইড এবং কিটোন যাদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, কার্বন যা থাকবে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তার দ্বিগুণ হবে এবং অক্সিজেন পরমাণু একটা। তাহলে C3H6O, সেখানে দেখো প্রোপানঅ্যালডিহাইড 3 কার্বনযুক্ত একটা অ্যালডিহাইড আর তার সাথে 3 কার্বনযুক্ত একটা কিটোন যেটাকে আমরা বলে থাকি প্রোপানন বা অ্যাসিটোন। তাহলে এখানে কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড, এখানে কার্যকরী মূলক হচ্ছে কিটোন। আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলকের বিভিন্নতার জন্য সমাবয়বতা সৃষ্টি হচ্ছে, তাই এদের কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা বা কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব বলা হবে। তাহলে আমরা দুটো জিনিস পেলাম কি কি, এক হচ্ছে তোমার অ্যালকোহল এবং ইথার, 2 পেলাম যেটা আমরা অ্যালডিহাইড এবং কিটোন, 3 যেটা এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার। কার্বক্সিলিক অ্যাসিড মানে তোমাদের একটা জিনিস খেয়াল পড়ছে, দেখো 2টো অক্সিজেন পরমাণু থাকবে আর অ্যালকোহল ইথার এদের ক্ষেত্রে দেখো একটা করে অক্সিজেন পরমাণু ছিল, সেজন্য শেষে শুধু একটা ও দিয়েছিলাম। এবার কার্বক্সিলিক অ্যাসিড ও এস্টারের সাধারণ যে সংকেত সেটা হচ্ছে CnH2nO2, কার্বন পরমাণুর সংখ্যা যা হবে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তার দ্বিগুণ এবং তার সাথে 2টো অক্সিজেন পরমাণু থাকবে অর্থাৎ C2H4O2, এখানে CH3COOH এর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর এখানে আমরা লিখব HCOOCH3 মিথাইল ফরমেট অর্থাৎ ফর্মিক অ্যাসিড এবং তার সাথে মিথাইল অ্যালকোহল একসাথে যুক্ত হয়ে এই এস্টার যৌগটা উৎপন্ন হয়েছে। অর্থাৎ আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলকের বিভিন্নতা এখানেও আমরা দেখতে পাচ্ছি, তাই এদেরকে বলা হবে কি কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। নেক্সট যেটা আমরা চলে যাব সায়ানাইড এবং আইসোসায়ানাইড। সায়ানাইড মানে হচ্ছে তার কার্যকরী মূলক CN আর আইসোসায়ানাইড মানে হচ্ছে NC। C2H3N সাধারণ সংকেত হিসেবে যেটা নেওয়া হয়ে থাকে CnH2n-1 অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যা যা হবে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তার দ্বিগুণের থেকে 1 কম আর নাইট্রোজেন পরমাণু হচ্ছে একটা। তাহলে এখানে দেখো কার্বন পরমাণুর সংখ্যা 2, তাকে ডবল করলে 4 হয়, 4 থেকে 1 বাদ গেলে 3, তাহলে 2 3 আর তার সাথে নাইট্রোজেন একটা অর্থাৎ CH3C ট্রিপল বন্ড N। এই ট্রিপল বন্ড N এর মধ্যে যে ট্রিপল বন্ড আছে তার মধ্যে একটা বন্ডকে অসমযোজী বন্ধন হিসাবে এরকম দেখানো উচিত। এবার কোনো কোনো বইতে দেখবে C ট্রিপল বন্ড N এইভাবেও লেখা আছে, ওটা লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে হয় একটা দুটো হচ্ছে সিঙ্গেল বন্ড বা একটা সিগমা বন্ড, এটাও পাই বন্ড এটাও পাই বন্ড, তবে এটা সমযোজী পাই বন্ড আর যেটা অ্যারো দেওয়া আছে সেটা হচ্ছে অসমযোজী পাই বন্ড। তাহলে এখানে কার্যকরী মূলক হচ্ছে সায়ানাইড আর এখানে কার্যকরী মূলক হচ্ছে আইসোসায়ানাইড। তাহলে দুটো ক্ষেত্রে কার্যকরী মূলক ভিন্ন কিন্তু তাদের আণবিক সংকেত একই। এই রকম যৌগগুলোকে আমরা বলবো কি কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। এরপরে এই জিনিসটা আমরা একেবারেই পড়িনি, মেটামারিজম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে আমাদের পড়তে হবে, কারণ ক্লাস 10-এ এ সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না বা এটা নিয়ে কোনো আমরা আলোচনাই করিনি।
ভালো করে ডেফিনেশনটা দেখো, একই সমগণীয় শ্রেণীর অভিন্ন আণবিক সংকেত বিশিষ্ট জৈব জৈব যৌগসমূহের একটি দ্বিযোজী বা বহুযোজী পরমাণু বা গ্রুপের সাথে একই বা ভিন্ন ভিন্ন অ্যালকিল মূলক বা গ্রুপ যুক্ত থাকলে যে ধরনের সমবয়বতার সৃষ্টি হয় তাকে মেটামারিজম বলে। এইরূপ সমবয়বী যৌগগুলোকে পরস্পরের মেটামার বলা হয়ে থাকে। আমি আবার একবার বলবো, একই সমগণীয় শ্রেণীর একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগের মধ্যে একটি দ্বিযোজী বা বহুযোজী পরমাণুর দুই প্রান্তে অথবা একটি কার্যকরী মূলকের দুই প্রান্তে একই বা ভিন্ন ভিন্ন অ্যালকিল মূলক যুক্ত হয়ে যে ধরনের যুক্ত থাকলে যে ধরনের সমবয়বতা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি তোমার মেটামারিজম। এক্সাম্পল হিসেবে আমি যেটা বলেছি দেখো, কার্যকরী মূলক এইগুলো সব একযোজী, অর্থাৎ অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, এরা সবাই একযোজী। কিন্তু কিটোন মানে দুদিকে দুটো হাত ফাঁকা, ইথার দুদিকে দুটো হাত ফাঁকা, ইমিন বা সেকেন্ড ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিন তার ক্ষেত্রেও দুদিকে দুটো হাত ফাঁকা। আর এস্টার এরাও কিন্তু দ্বিযোজী কার্যকরী মূলক, কারণ এদিকে দুদিকে দুটো হাত থাকার জন্য দুদিকে দুটো ভিন্ন ভিন্ন অ্যালকিলমূলক বা একই অ্যালকিলমূলক ধারণ করতে পারে। সেই জন্য এই সমস্ত মূলকগুলোই কিন্তু তোমার মেটামারিজম প্রদর্শন করতে পারবে। এখন আমি এক্সাম্পল হিসেবে যেটা নিচে দেখো, C4H10O, CnH2n+2O। এখন কার্বন হচ্ছে এখানে 4, 4 2 8 2 10, তার মানে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড এবং ইথার, অ্যালকোহল এবং ইথারের একটা যৌগ। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে যে OH মূলকটা থাকে সেই OH মূলকটা হচ্ছে একযোজী মূলক, তাহলে এর সাপেক্ষে আমরা কিন্তু মেটামারিজম দেখাতে পারবো না। কিন্তু ইথারের ক্ষেত্রে যে অক্সিজেন পরমাণু থাকে, অক্সিজেন পরমাণুর দুদিকে দুটো হাত বা দ্বিযোজী মূলক, সেই দ্বিযোজী মূলকের জন্য এ কিন্তু মেটামারিজম শো করবে। দেখো এই যৌগটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখানে CH2 CH3, এখানে CH2 CH3, এই অক্সিজেন পরমাণুটা দুদিকে দুটো ইথাইল মূলক আছে, তাহলে ডাই ইথাইল ইথার। এবার দেখো এই যৌগটাকে তো আমরা এইভাবেও লিখতে পারতাম, মিথাইল এন প্রোপাইল ইথার, হতেই পারে। এখন এই যে এন প্রোপাইল, এই এন প্রোপাইলটাকে আমরা ভেঙে আইসোপ্রোপাইল করতে পারি। আমি কি বলেছিলাম, একটা দ্বিযোজী পরমাণু বা মূলকে দুদিকে একই বা ভিন্ন ভিন্ন অ্যালকিল মূলক যুক্ত হয়ে যে ধরনের সমবয়বতা সৃষ্টি করে তাকে বলা হচ্ছিল মেটামারিজম। এখন ভালো করে খেয়াল করে দেখো, এখানে এই যে যৌগটা দুটো ইথাইল, এক্ষেত্রে একটা প্রোপাইল একটা মিথাইল, তার মানে এর সাথে কোনো মিল নেই। আবার দেখো এখানে মিথাইল কিন্তু এখানে প্রোপাইল ছিল, এখানে হয়ে গেছে আইসোপ্রোপাইল। কারোর সাথে কারোর কিন্তু কোনো মিল আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে এখান থেকে এই যে তিনটে যৌগ, এই তিনটে যৌগই হয়ে যাবে C4H10O আণবিক সংকেত বিশিষ্ট কোনো জৈব যৌগের মেটামার। 3 নম্বর যেটা বলছি দেখো, অ্যামিন যৌগ C4H11N, এটা একটা অ্যামিন যৌগ। অ্যামিন যৌগ আবার দেখো আমরা 4টে কার্বন নিয়েছিলাম, হাইড্রোজেন 11টা, দুটো কার্বন এদিকে দুটো কার্বন, 4টে কার্বন হয়ে গেল, এখানে দুটো এখানে 3টে, 5টা 5 5 10 একে 11টা হাইড্রোজেন, তাহলে ডাই ইথাইল অ্যামিন, দুদিকেই কিন্তু অ্যালকিল মূলক সেম। এবার যে যৌগটা আমরা নেব সেখানে কিন্তু দুদিকেই অ্যালকিল মূলক থাকা যাবে না, একদিকে থাকতে পারে কিন্তু অন্যদিকে অন্য মূলক থাকতে হবে। তাহলে এখানে CH3, এখানে NH, দেখো এইখানে 3টে কার্বন পরমাণু চলে এসছে, তাহলে মিথাইল প্রোপাইল অ্যামিন। এবার এই প্রোপাইল মূলকটাকে আমরা আইসোপ্রোপাইল করেছি, আইসোপ্রোপাইল মিথাইল অ্যামিন, সেইভাবে আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এরাও কিন্তু একে অপরের মেটামার। নেক্সট আমরা চলে যাব কিটোন যৌগ C5H10O, কারণ কিটোন যৌগের সাধারণ সংকেত ছিল CnH2nO। সেখানে দেখো CH3 CH2 CH3 CH2 দুদিকে ইথাইল মূলক, পেন্টান থ্রিওন, কিন্তু একদিকে প্রোপাইল একদিকে মিথাইল, তাহলে পেন্টান 2On। এবার এখানে যেটা বলছে দেখো আমাদের 1 2 3 4, তাহলে 3 মিথাইল বিউটান 2On, অর্থাৎ আইসোপ্রোপাইল মিথাইল কিটোন। এখানে কিন্তু কার্যকরী মূলক অ্যালকিল মূলকগুলো কার্যকরী মূলকের দুটো হাতে প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, কোথাও কিন্তু রিপিট নেই। এই সমস্ত যৌগগুলোকে আমরা বলে থাকি কি মেটামার। যে ধর্মের জন্য এই ঘটনা ঘটে সেটাকে বলা হচ্ছে মেটামারিজম।
এবার যেটা আমরা বলতে চাইব সেটা হচ্ছে এস্টার যৌগের ক্ষেত্রে মেটামারিজম। এক্সাম্পল হিসাবে যেটা নেওয়া হয়েছে, অ্যাসিড এবং এস্টার দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম ছিল। সেখানে C4H8O2, তার মানে CnH2n আর O2, কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ, আর অক্সিজেন থাকবে দুটো, সেই জন্য O2 আমরা এখানে লিখেছি। এক্সাম্পল হিসেবে যেটা নেওয়া হয়েছে দেখো C4H8O2। এখন এই যৌগটাকে CH3COO C2H5 বা CH3CH2 ইথাইল অ্যাসিটেট বা যদি ইউপ্যাক নাম করা হয় ইথাইল ইথানয়েড। এখন এই যে COO তার একদিকে ইথাইল একদিকে মিথাইল। এবার আমি বলছি এই দিকটাকে মিথাইল করে নেবো, অর্থাৎ এদিকে মিথাইল এদিকে ইথাইল করে নিয়েছি, তার একটা নাম আছে। এবার বলছে দেখো আমি ডান দিকটাতে 3টে কার্বন নিয়ে যাব, এদিকে শুধু CH রাখবো, তাহলে প্রোপাইল মিথানয়েড এই যৌগের নাম। ঠিক একইভাবে যেহেতু 3টে স্টেট চেন কার্বন এসে গেছে, ওটাকে আমরা পার্শ্ব শৃঙ্খল করে আইসোপ্রোপাইল করে নিতে পারবো, আইসোপ্রোপাইল ফরমেট, অর্থাৎ ফর্মিক অ্যাসিডের আইসোপ্রোপাইল এস্টার, আর এটা ফর্মিক অ্যাসিডের প্রোপানয়িক এস্টার। সেই জন্য আমরা এইভাবে এইগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি, বা C4H10O2 আণবিক সংকেত বিশিষ্ট 4টে আমরা কিন্তু মেটামার এখানে দেখাতে পারলাম। এরপরে যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল আইসোমারিজম। কিছু কিছু যৌগ আছে যাদের আণবিক সংকেত একই হবে, কিন্তু ওই যৌগটাকে একবার বা ওই যৌগটা গঠন প্রণালীর সময় সেটা কখনো একবার মুক্ত শৃঙ্খল হিসেবেও অবস্থান করতে পারে, একবার বদ্ধ শৃঙ্খল হিসেবেও অবস্থান করতে পারে। যদি কোনো যৌগের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে থাকে তখন সেই ঘটনাকে আমরা বলবো কি মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমাবয়বতা। ভেরি সিম্পল, যেমন মনে করো এখানে C3H6 দেখো ওপেন চেন ফর্মে আছে। এখন এই একটা বন্ড যদি আমরা এখান থেকে হটিয়ে দিই তাহলে, এবং সেই বন্ড হটে যাওয়ার জন্য একটা বদ্ধ শৃঙ্খল হয়ে গেল, সেখানেও দেখো C3H6 আণবিক সংকেত বিশিষ্ট একটা জৈব সাইক্লিক কম্পাউন্ড হয়ে গেছে। অর্থাৎ এটা ছিল ওপেন চেন, এটা ছিল ক্লোজ চেন, অর্থাৎ মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমাবয়ব এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল প্রোপ-1ইন আর এটা ছিল সাইক্লোপ্রোপেন, এটা বিউট-1ইন, এটা সাইক্লোবিউটেন। ঠিক একইভাবে এই এক্সাম্পলগুলো আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি। শুধু 3 কার্বন 4 কার্বন কেন, 5 6 7 যত খুশি কার্বনের ক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখাতে পারি মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল সমাবয়বতা। এবার বলছে ফাইনালি যেটা আমাদের লাস্ট এক্সাম্পল, আমাদের সংজ্ঞা এবং এক্সাম্পল আলোচনা করতে হবে, সেটা হচ্ছে টটোমারিজম। টটো কথার অর্থ হচ্ছে সেম, মেরস অর্থাৎ অর্থ হচ্ছে পার্ট, সেম পার্ট, টটোমারিজম। এবার এটা এক বিশেষ ধরনের কিন্তু কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা। দেখো তোমরা এক্সাম্পলগুলো দেখলেই বুঝতে পারবে। আগে এর কিন্তু সংজ্ঞাটা আমাদের ভালো করে বুঝতে হবে। দুটি গঠনগত সমাবয়ব যদি নিজেদের মধ্যে একটি দ্রুত অপরটিতে পরিবর্তিত হতে থাকে এবং এই পরিবর্তনের যদি গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে, তবে গঠনগত সমবায়বগুলিকে পরস্পরের টটোমার বলা হয়। আর যে ধর্মের জন্য এই ঘটনা ঘটে সেটাকে বলছে টটোমারিজম। তার মানে কি বলতে চাইছে, দুটি গঠনগত সমবায়ব তাদের মধ্যে একটি অপরটিতে দ্রুত রূপান্তর হতে পারবে এবং তাদের ওই দুটোর মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা বজায় থাকবে, তখন সেই দুটো যৌগকে একে অপরের বলা হবে টটোমার। আর যে ধর্মের জন্য এই ঘটনা ঘটছে তখন সেটাকে বলা হচ্ছে টটোমারিজম। টটোমারিজম অনেক প্রকারের হতে পারে, কিন্তু টটোমারিজম হতে গেলে আমাদের যে দুটো শর্ত, সেই দুটো শর্ত খুব ভালো করে মাথায় রাখতে হবে। যৌগের অণুতে কার্যকরী গ্রুপের সাপেক্ষে আলফা হাইড্রোজেন পরমাণু থাকতেই হবে। এবার আলফা হাইড্রোজেন পরমাণু কাকে বলছে সেটা একটুখানি বুঝিয়ে দিই। মনে করো C+O, এইটা হচ্ছে আমার কার্যকরী মূলক, এর সাপেক্ষে যুক্ত নেক্সট যে কার্বন, তাহলে নেক্সট কার্বন এদিকে এইভাবে থাকতে পারে, এদিকে এইভাবে থাকতে পারে। এটা যদি কার্যকরী মূলক হয়, এর সাথে সরাসরি যুক্ত যে কার্বন সেই কার্বনটাকে বলা হবে আলফা কার্বন। তাহলে এদিকে এটা সরাসরি যুক্ত, আবার এই দিকে এইটা সরাসরি যুক্ত, তাহলে এটাও আলফা কার্বন। অর্থাৎ কার্যকরী মূলকের সাথে সরাসরি যুক্ত যে কার্বন পরমাণু, সেই কার্বন পরমাণুকে বলা হয়ে থাকে আলফা কার্বন পরমাণু। এখন ওই আলফা কার্বন পরমাণুতে কমপক্ষে একটা হাইড্রোজেন পরমাণু থাকতেই হবে,
তবেই সেটা টটোমারিজম প্রদর্শন করতে পারবে। যৌগটিতে অবশ্যই একটি তড়িৎ ঋণাত্মক পরমাণু বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে হবে। একটি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু, যেমন ধরো আমি তোমাকে বলছিলাম সি ডাবল বন্ড, অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু, কার্বনের সাথে দ্বিবন্ধনের দ্বারা যুক্ত আছে। সবসময় যে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকতে হবে তার কোনো মানে নেই, দ্বিবন্ধন ত্রিবন্ধন দ্বারাও যুক্ত থাকতে পারে। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, দেখুন সি ডাবল বন্ড ও, এন ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড এনএইচ। কার্বন তার সাথে যুক্ত অক্সিজেন তড়িৎ ঋণাত্মক, কার্বন তার সাথে যুক্ত নাইট্রোজেন সেটাও তড়িৎ ঋণাত্মক। অর্থাৎ তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বিবন্ধনের মাধ্যমে অবশ্যই যুক্ত থাকতে হবে। আর এই যে কার্যকরী মূলকগুলো নিয়েছি এর সাপেক্ষে যে আলফা কার্বন, তাতে অন্তত পক্ষে একটা হাইড্রোজেন পরমাণু থাকতেই হবে। এক্সাম্পল নিলে ব্যাপারটা পরিষ্কার বোঝা যাবে। এখন এখানে যে যৌগটা নেওয়া হয়েছে ইথাইল অ্যাসিটাইল অ্যাসিটোন, অর্থাৎ এটা CH3 সি ডাবল বন্ড, দেখো এর সাপেক্ষে এটা কিন্তু আলফা কার্বন। এবার এখানে দেখো একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এখানে ব্যাক করে এখানে ডাবল বন্ড ফেললো, এই হাইড্রোজেনটা খুলে গিয়ে H+ হয়ে বেরিয়ে গেল। সেই H+ হয়ে বেরিয়ে যাবার পর অক্সিজেনের মাথায় তো এটাও খুলে এসে মানে নেগেটিভ চার্জ করছিল, সেই নেগেটিভ চার্জ অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে গেল। এবার দেখো তাহলে মানে যৌগটা যেটা হওয়ার কথা ছিল সেটা সি ডাবল বন্ড এই OH, এখানে ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড O, আর এখানে তোমার OC2H5। এই যে তোমার হাইড্রক্সিল মূলকটা তৈরি হয়েছে তার পাশে যে সি ডাবল বন্ড ও আছে এর সাথে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে এই রকম একটা 6 মেম্বার সাইক্লিক অন্তর্বর্তী বা ইন্ট্রামলিকুলার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে স্থায়িত্ব অর্জন করবে। তার ফলে যেটা দেখা গেছে যে বাম দিকে যৌগের তুলনায় ডান দিকে যৌগের স্থায়িত্ব বেশি, সেই জন্য দেখো ডান দিকের অ্যারোটা বড় করে দিয়েছি, বাম দিকের অ্যারোটা ছোট করে দিয়েছি। এখন এইখানে এই অংশটা ছিল কিটো রূপে আর এই অংশটা হয়ে গেছে অ্যালকোহল রূপে। কিটো রূপের মানে কিটোনের কিটো আর অ্যালকোহলের এনল, দুটোকে একসাথে বললে তখন বলা থাকে কিটো এনল টটোমারিজম। ঠিক একইভাবে নাইট্রো অ্যাসিনাইট্রো, এবার মিথাইল নাইট্রোরূপ, ধরো আমরা CH3NO2 নাইট্রোমিথেন বলে থাকি, সেই নাইট্রোমিথেনকে এখানে কায়দা করে এইভাবে ভেঙেছে। এ দেখো N ডাবল বন্ড ও আছে, এর সাথে যুক্ত একটা কার্বন, সেখানে 3টে হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেনের মধ্যে একটা এখানে ব্যাক করলো, এটা খুলে এখানে চলে এলো। এবার এইখানে চলে আসার পর দেখো তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন পড়ে গেল, এখানে নাইট্রোজেন OH তার সাথে অক্সিজেন O- হিসাবে সিঙ্গেল বন্ড থেকে গেছে। তারপরে এটা ছিল নাইট্রোরূপ, বাম দিকে যেটা যৌগ ছিল নাইট্রোমূলক থাকার জন্য নাইট্রোরূপ, আর এইটা হয়ে গেল অ্যাসিনাইট্রোরূপ, অর্থাৎ অ্যাসিরূপ যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে, সেই জন্য এটাকে বলছে নাইট্রো এবং অ্যাসিনাইট্রো টটোমারিজম। এটা অ্যাসিনাইট্রোরূপ, ঠিক আছে। নেক্সট যেটা আমরা চলে যাব এক্সাম্পল 3, ধরো CH3CH, এটা কিন্তু হাইড্রোজেন, তার সাথে নাইট্রোসো ইথেন বলছে এটাকে, আর ইথানল অক্সিম, অর্থাৎ অ্যাসিটালডিহাইডের সাথে অক্সিমের বিক্রিয়ায় যে যৌগটা তৈরি হয় সেটাকে বলা হয় ইথানল অক্সিম। আর এটা অক্সিমিনোফর্ম, সেই জন্য বলছে দেখো এই যে হাইড্রোজেনটা আমরা এখানে পেয়েছিলাম সেই হাইড্রোজেনটা ব্যাক করে এখানে আসবে, আর এইটা খুলে গিয়ে সিঙ্গেল বন্ড O- হয়ে যাবে। তাহলে এখান থেকে যে হাইড্রোজেনটা খুলে H+ হয়ে বেরিয়ে আসছিল সেই H+টা এর সাথে যুক্ত হয়ে গিয়ে OH হয়ে গেল, অর্থাৎ অক্সিমিনো রূপে চলে গেল। তাহলে এখন যেটা দেখতে পাচ্ছি যে এটা নাইট্রোসো ফর্ম, এটা অক্সিমিনো ফর্ম। তাহলে এই প্রকারের যে টটোমারিজম, এই প্রকারের টটোমারিজমকে আমরা বলতে পারি নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম। নেক্সট এখানে কতগুলো আমি HW দিয়েছি, প্রত্যেকটা যৌগের CH3CHO, CH3CO, CH3, এইটা আমি এঁকে দিয়েছি, আবার তোমাদের রিপিট করতে বলেছি। প্রত্যেকটা তোমার টটোমার আঁকতে হবে, কারণ প্রত্যেকটাতে আলফা হাইড্রোজেন আছে, এখানেও আছে আলফা, এখানেও আলফা, এটাও আলফা, এটাও আলফা, তবে এই আলফা হাইড্রোজেনটাই পার্টিসিপেট করবে। নিচের কোন যৌগগুলি টটোমারিজম দেখাবে? আমি শুধুমাত্র তোমাদের এখানে এইটুকুই বলবো, এই যে কার্বনটা আছে এই কার্বনের সাথে 3টে মিথাইল যুক্ত আছে,
এই তিনটে মিথাইল থাকার জন্য এই কার্যকরী মূলকের সাপেক্ষে এইটা আলফা কার্বন। ঠিক একইভাবে এই দিকটাতেও আমরা তিনটে মিথাইল মূলক থাকার জন্য এই আলফা কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন না থাকার জন্য এর দাগের যে যৌগ ওটা কিন্তু টটোমারিজম প্রদর্শন করতে পারবে না। এবার এখানে বলছে দেখো, এখানে তো কোনো আলফা হাইড্রোজেন নেই, কিন্তু এই দিকে কোনো কার্বন পরমাণুই নেই। কার্বন পরমাণুর সাথে যুক্ত আলফা হাইড্রোজেন থাকতে হবে, তার মানে এটাও কিন্তু টটোমারিজম প্রদর্শন করতে পারবে না। ঠিক একইভাবে এইটা হচ্ছে আমার কার্যকরী মূলক, তার এদিক হচ্ছে এটা আলফা কার্বন, কিন্তু এই আলফা কার্বনে দেখো এদিকে একটা হাত, একটা তিনটে, সব কটাই কিন্তু এনগেজ হয়ে গেছে, তার মানে এদিকে কোনো আলফা হাইড্রোজেন নেই। কিন্তু এই দিকে যে কার্বন, সেই কার্বনে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, অর্থাৎ একটা ব্যাক করে আসবে, এইটা এদিকে খুলে চলে যাবে, তার মানে এটা কিন্তু টটোমারিজম প্রদর্শন করতে পারবে। এবার এই যৌগটা, এই কার্বনের চারটে হাত, এই কার্বনের চারটে হাত অন্য কোনো কার্বন পরমাণুর সাথে সরাসরি এনগেজ থাকার জন্য কোনো আলফা হাইড্রোজেন নেই, সেজন্য এটা কিন্তু টটোমারিজম প্রদর্শন করতে পারবে না। এরপরে যেটা বলছে কুইনোন, এই কুইনোনের ক্ষেত্রে কিন্তু যদি আমরা এর হাত পা ছড়িয়ে আঁকি, প্রত্যেকটা কার্বনে একটা কিন্তু হাইড্রোজেন আছে। এবার এই হাইড্রোজেনটা যদি কোনোভাবে ব্যাক করে এখানে চলে আসে, তাহলে এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। সিঙ্গেল বন্ড হয়ে গেলে তখন যে জিনিসটা দাঁড়াচ্ছে দেখো, এটা OH, এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এই ও এইভাবে আছে। দেখো এই যে কার্বন, এই কার্বনে এদিকে একটা পাই বন্ড আর এই একটা পাই বন্ড, আর কোনো একটা কার্বনে দুটো পাই বন্ড থাকলে